আমাদের কারো কাছে সুবিধা নেওয়ারও প্রয়োজন নেই, কাউকে আমাদের সুবিধা দেওয়ারও প্রয়োজন নেই। সিন্ডিকেট আপনি অলরেডি জানেন, ওই সিন্ডিকেট তারা তো দুর্নীতিবাজ, তারা তো দেশের মানুষকে লুটপাট করে খেয়েছে। তারা মিডিয়াকে কন্ট্রোল করতো, তারা যেটুকু মনে করতো ততটুকু কথায় আসলে মিডিয়া দিয়ে আসতো, যেটুকু মনে করতো তাদের জন্য সমস্যা সেটুকু তারা আসতে দিত না। সেই জায়গা থেকে পৃথিবীর বাইরের যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে, সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপরে এই কন্ট্রোলটুকু করে। সেখানেও সরকারের চাটুকার কিংবা বিভিন্ন গোষ্ঠীর দলের চাটুকার অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, যে সত্যিকারের মিডিয়ার আদর্শ ধারণ করে, গণমাধ্যমের আদর্শ ধারণ করে, তারা এটি করতে পারে না। তারা সো কল্ড গণমাধ্যম কর্মী কিংবা গণমাধ্যম। সেই জায়গা থেকে আমরা মনে করি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনাদের যদি সেই সুযোগটুকু থাকে, যেটুকু আমরা সর্বোচ্চ নিশ্চিত করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি স্বচ্ছ প্রচারণাটুকু চালান, তাহলে আমাদেরকে এই মিথ্যা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না। এবং আমরা বিশ্বাস করি দিন শেষে সত্যেরই জয় হবে। যে আমরা গভীরভাবে স্মরণ করতে চাই আমাদের সেই বীরদের, আসলে সেই 2024 সালের বীরদের, যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট 16 বছরের যে সরকার, সেটির পতন ঘটিয়ে বাংলাদেশকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আসলে তাদের জায়গা থেকে বলছে যে আমরা এখন বুক ভরে একটি নিঃশ্বাস নিতে পারি, ইচ্ছামতো আমাদের কথাগুলো বলতে পারি। সেই জায়গা থেকে তাদের যে ক্ষতিটি সেটি পূরণ করা এই পার্থিব জগতে আমাদের দ্বারা সম্ভব নয়। তাদের পরিবারের কাছে তাদের যে শূন্যতা, সেটিও আমাদের পূরণ করা কোনোদিন সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে এটুকু শুধু আপনাকে বলতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি এমন একজনের সঙ্গে যাকে বাংলাদেশে এখন আর পরিচিত করাতে হয় না। সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। অনেকেই শহীদ হয়েছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং আহত হয়েছেন। দেশটা নতুন করে যে বিজয় ছিনিয়ে আনলো, সেখানে এই মানুষগুলোর অবদান অপূরণীয়, কোনোভাবেই সুযোগ নাই সেসব নিয়ে বিশ্লেষণ করার। এতটুকু শুনি যে তাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিভাবে থাকছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দেখুন, প্রথমেই আপনাকে বলি যে আমরা গভীরভাবে স্মরণ করতে চাই আমাদের সেই বীরদের, আসলে সেই 2024 সালের বীরদের, যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট 16 বছরের যে সরকার, সেটির পতন ঘটিয়ে বাংলাদেশকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আসলে তাদের জায়গা থেকে বলছে যে আমরা এখন বুক ভরে একটি নিঃশ্বাস নিতে পারি, ইচ্ছামতো আমাদের কথাগুলো বলতে পারি। সেই জায়গা থেকে তাদের যে ক্ষতিটি সেটি পূরণ করা এই পার্থিব জগতে আমাদের দ্বারা সম্ভব নয়। তাদের পরিবারের কাছে তাদের যে শূন্যতা, সেটিও আমাদের পূরণ করা কোনোদিন সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে এটুকু শুধু আপনাকে বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদের পরিবারের পাশে থাকার। আপনি দেখেছেন গতকালকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা নিজে সশরীরে গিয়েছেন রংপুরে আমাদের ভাই শহীদ আবু সাঈদের বাসায়। তার যদি আসলে সময় থাকতো, সামর্থ্য থাকতো, তার কথা আমাদের মনে হচ্ছে তিনি বাংলাদেশের প্রত্যেকটি শহীদ ভাইয়ের ঘরে যেতেন। আসলে সেই জায়গা থেকে আমরা তাদের আসলে যে নামের যে তালিকা, সেটি আমরা পূর্ণাঙ্গ করছি। আমরা অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করব এবং তাদের পরিবারের পাশে যেভাবে থাকা যায় আমরা থাকব। পাশাপাশি আমাদের যে ভাইরা আহত হয়েছেন, বিভিন্ন হসপিটালে রয়েছেন, বাসায় রয়েছেন, আমরা তাদেরও লিস্ট করছি। আপনি দেখে থাকবেন এতক্ষণ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন হসপিটালের যারা ম্যানেজার, ডেপুটি ডিরেক্টর রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলছি। আমরা বলছি যে যারা আমাদের আন্দোলনকারী হসপিটালগুলোতে রয়েছে তাদেরকে আপনাদের জায়গা থেকে আপনারা শুধু এক্সপেন্সটুকু নিতে পারেন, কোনো প্রফিট করা যাবে না। এবং ওই এক্সপেন্সটুকু যদি তাদের দেওয়ার সামর্থ্য না থাকে আমরা ম্যানেজ করে দিব, তাদেরকে চাপ দেওয়া যাবে না, কিংবা টাকার জন্য যেন তাদের চিকিৎসা বন্ধ না হয়ে থাকে। সেই জায়গা থেকে আমরা সেগুলো যোগাযোগ করছি। এটা সত্যি আমাদের সীমাবদ্ধতা রয়েছে। দেখুন, আমরা ওই তথাকথিত রাজনীতিবিদদের মতো শুধু কথা বলে সব ফাটিয়ে ফেলতে চাই না, আমরা কাজ করতে চাই। আমরা বলছি আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারিনি, বরং আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করছি যদি এমন কোনো জায়গা থাকে যেখানে আমাদের পৌঁছানোর প্রয়োজন কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, ওই জায়গার যে ভাইরা রয়েছেন অনুগ্রহ করে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আমরা দেখছি যে আপনারা মন্দিরেও গিয়েছেন এবং সারা বাংলাদেশে সংখ্যালঘু অনেকে বলে, তারপরেও তারা আমাদের ভাই বোন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ছাত্ররাই প্রতিরোধ গড়ে তুলেছে। অনেক জায়গায় আমরা দেখেছি মাদ্রাসার স্টুডেন্টরাও একটা ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে কোনোভাবে যেন তাদের অসুবিধা না হয়। সেই জায়গায় আপনারা কতটা কার্যকর থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? কেননা এখন দেখা যাচ্ছে যে একটা যেটা সরকার পতনের দাবি ছিল সেটা বাস্তবায়ন হওয়ার পরে নতুন করে কি কোনো চ্যালেঞ্জ তৈরি হচ্ছে কিনা? দেখুন, আমাদের জায়গা থেকে বার্তাটি একেবারে স্পষ্ট।
আমরা আমাদের এই ভাইদেরকে আর সংখ্যালঘু বলতে চাই না। আমরা বলেছি কিন্তু আমরা ভুল করেছি, আসলে আমরা এটি বলতে চাই না। আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করতে চাই, আমরা সংখ্যা দিয়ে তাদেরকে বিচার করতে চাই না। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। সেই জায়গা থেকে তাদের সাথে যে জিনিসগুলো হয়েছে এগুলো কোনোদিন আমরা সমর্থন করি না, এগুলো অপ্রত্যাশিত। বরং আমরা মনে করি যারা এগুলো করেছে তারা অবশ্যই সহিংসতাকারী, তারা অবশ্যই দুর্বৃত্ত, তারা অবশ্যই সন্ত্রাসী। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের, যেখানে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করব। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেওয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটি ট্রাইব্যুনাল করে এই যে কাজগুলো করেছে, এই যে অপচেষ্টাগুলো করেছে, এগুলোর সাথে যারা জড়িত সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই ধর্মের হোক, তার বিচার হওয়া প্রয়োজন। আমরা এর আগেও অন্য সরকারগুলোর আমলও দেখেছি যে এর চেয়ে অনেক বড় আকারে অনেক কিছু হয়েছে, কিন্তু এবারে অনেক ক্ষেত্রে দেশের বাইরের কিছু গণমাধ্যম আমরা দেখেছি যে সরকার শেখ হাসিনার সরকার পতনের পরে কিছু ভুল প্রচারণা করেছে। যেমন লিটন কুমার দাসের বাড়িতে হামলা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে নিজেই খোঁজ নিয়ে দেখেছি। সে আমার এলাকার ছেলে, দিনাজপুরের, যে আসলে এরকম কিছু হয়নি। লিটনের স্ট্যাটাসে জানিয়েছে, তার ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, সেও জানিয়েছে। এই গুজব এর আশ্রয় নেওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জিনিস দেখেছেন, তারা মিডিয়াকে কন্ট্রোল করত। তারা যেটুকু মনে করতো ততটুকু কথায় আসলে মিডিয়া দিয়ে আসতো, যেটুকু মনে করতো তাদের জন্য সমস্যা সেটুকু তারা আসতে দিত না। সেই জায়গা থেকে পৃথিবীর বাইরের যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে, সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। সেখানেও সরকারের চাটুকার কিংবা বিভিন্ন গোষ্ঠীর দলের চাটুকার অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, যে সত্যিকারের মিডিয়ার আদর্শ ধারণ করে, গণমাধ্যমের আদর্শ ধারণ করে, তারা এটি করতে পারে না। তারা সো কল্ড গণমাধ্যম কর্মী কিংবা গণমাধ্যম। সেই জায়গা থেকে আমরা মনে করি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আমরা এগুলো পাত্তাই দিচ্ছি না, কারণ মনে করি না আমরা যে তাদের এই প্রোপাগান্ডাগুলোকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের কাছে আছে। বরং আমরা বিশ্বাস করি আমরা যদি ঠিকমতো কাজ করে যাই, আপনাদের যদি সেই সুযোগটুকু থাকে, যেটুকু আমরা সর্বোচ্চ নিশ্চিত করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি স্বচ্ছ প্রচারণাটুকু চালান, তাহলে আমাদেরকে এই মিথ্যা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না, এবং আমরা বিশ্বাস করি দিন শেষে সত্যেরই জয় হবে। ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা? দেখুন, আমরা চাই যে আমরা এটি কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই। যেহেতু একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে, তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন। তাহলে এই তরুণ প্রজন্মকেই তো ওটির দায়িত্ব নিতে হবে। এই মেধাবী যে প্রজন্ম, তাদেরকে তো ওই সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আজকে থেকে 10, 20, 30 বছর পরে গিয়ে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে, আমরা যেটাকে ছাত্র সংসদ বলে থাকি, সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, যারা তাদের ওই রেসপন্সিবিলিটিটুকু নিবে এবং তাদের প্রয়োজন মতো কাজ করে যাবে। এভাবে তারা যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে, এক সময় তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে। এই প্রসেসটি আমরা মনে করি এরকম হওয়া উচিত। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি, এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না। এটি হচ্ছে তোষামোদীর একটি আস্ত কারখানা। এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা। আমরা বিশ্বাস করি এগুলো থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন। এই কারণে আমরা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, এটিকে সমর্থন করি না। আমরা চাই সরাসরি নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন হোক, এভাবে নেতৃত্ব গড়ে উঠুক। যে কোনো সরকারের সময়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সে জায়গায় আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, দিন শেষে যে জায়গাটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে সরাসরি অ্যাটাচ করে, সরাসরি আঘাত করে অথবা সরাসরি স্বস্তি দেয়, সেই জায়গাটি হচ্ছে বাজার। এদেশের এমন অসংখ্য মানুষ রয়েছে যারা দিনে আনে দিনে খায়। এই যে আমার ভাই বোনেরা, তারা কিন্তু প্রত্যেক দিন ওই বিলাসবহুল গাড়ি বাড়িতে উঠে না, বিলাসবহুল জায়গাগুলোতে যায় না। তাদের হয়তো জীবনে একবারও ওই কক্সবাজারের মতো জায়গাগুলোতে যাওয়ার সুযোগ হয় না। তারা প্রত্যেক দিন যে জায়গাটিতে যায়, সেই জায়গাটি হচ্ছে বাজার। এই বাজারটি নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই বাজারটি নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে যে গোড়াটিতে হাত দিতে হবে সেটি হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেটের সাথে ওই ফ্যাসিস্ট সরকারের সরাসরি রাজনীতিবিদদের সম্পর্ক ছিল, তাই সরকার নিজেই স্বীকার করেছে তাদের এটি সম্ভব নয়, সরকারের কেউ একজন। আমরা বিশ্বাস করি আমাদের এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের কারো কাছে সুবিধা নেওয়ারও প্রয়োজন নেই, কাউকে আমাদের সুবিধা দেওয়ারও প্রয়োজন নেই। সিন্ডিকেট আপনি অলরেডি জানেন, ওই সিন্ডিকেট তারা তো দুর্নীতিবাজ,
তারা তো দেশের মানুষকে লুটপাট করে খেয়েছে। সো তারা তো তাদের জায়গায় মানসিকভাবে দুর্বল। তারা কিন্তু অলরেডি আপনি অনেক জায়গায় দেখে থাকবেন তারা দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে আত্মগোপনে গিয়েছে, কারণ তারা জানে তারা অপরাধী। সেই জায়গা থেকে বাজার অটোমেটিক কন্ট্রোলে চলে এসেছে। মানে কেউ একজন আমি বাজারে গিয়ে একদম বললাম দাম কমাও, কমে যাবে না, কিন্তু তাকে তো কমে কিনতে হবে। সো কমে কেনার রিজনটা হচ্ছে সে ওই সিন্ডিকেটের যে চাঁদাবাজিটা করতো সেটা আর থাকছে না, সেই জায়গায় কমে কিনতে পারছে, কমে বিক্রি করতে পারছে। আমরা আপনাকে এটুকু বলতে পারি, সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি স্টেবল অবস্থায় আসবে, আমরা ওই সিন্ডিকেটগুলোর ঘাড়ে হাত দিতে চাই এবং তাদের সমূলে উৎপাটন করতে চাই। আমরা বিশ্বাস করি এটি করতে পারলেই বাজার আমাদের নিয়ন্ত্রণ চলে আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন যে শিক্ষাক্রম গেল সরকার করেছিল, যেটা ব্যাপকভাবে সমালোচিত হয় গোটা দেশের মানুষের কাছে, অভিভাবকদের কাছে, সেটা নিয়ে কি আপনারা কখনো ভেবেছেন কিনা বা আপনাদের? দেখুন, আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি বা প্রতিনিধি হিসেবে। বাট আমরা যখন সরাসরি ছাত্র ছিলাম বা পড়াশোনা করতাম, আমার মাস্টার শেষ হয়ে গিয়েছে, বাট যখন এটা প্রথম দেয়া হয় আসলে তখনই আমাদের কাছে মনে হয়েছিল এটি যারা করেছে তাদের আসলে বাংলাদেশ সম্পর্কে আইডিয়া নেই। তখন ফ্যাসিস্ট সরকার যে শিক্ষামন্ত্রী ছিল, আপনি ঘেটে দেখবেন তার সারা জীবনের পড়াশোনা ছিল দেশের বাইরে। যে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে আর ওই লন্ডনে গিয়ে বা আমেরিকায় গিয়ে পড়াশোনা করেছে, সে কিভাবে জানবে বাংলাদেশের একজন দরিদ্র ঘরের ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করে, তার বইগুলো কিভাবে হওয়া প্রয়োজন, তার চারপাশে কী পরিবেশ রয়েছে, তার গার্ডিয়ান কতটুকু শিক্ষিত, তার গার্ডিয়ান তাকে কতটুকু ইনফ্রাস্ট্রাকচার যে সুবিধা সেগুলো দিতে পারবে, কত টাকার খাতা কলম বই পুস্তক কিনে দিতে পারবে, এগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। টোটালি কোনো আইডিয়া ছাড়া তারা এরকম একটি কাজ করেছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশে এমন কিছু একটা কারিকুলাম করা উচিত যেন শিক্ষার্থীরা এবং তাদের পরিবার থেকে শুরু করে শিক্ষক যারা রয়েছেন সকলে মিলে ওই জায়গাটিকে একটি গুণগত মানসম্মত করতে পারে। আপনার সবার আগে কোয়ালিটিফুল টিচার প্রোভাইড করতে হবে। আপনার ওই সকল পরিবারের শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, ওই ইনস্ট্রুমেন্ট তাদেরকে সাপ্লাই করতে হবে। আপনার ওই যে অভিভাবকরা, তাদেরকে সচেতন করে তুলতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এই তিনটি স্টেক হোল্ডারকে আপনি যদি একসাথে না এগিয়ে নিতে পারেন, কখনও আপনি শুধু একটি স্টেক হোল্ডার বা কিছু বই তৈরি করে ভালো করতে পারবেন না। আমরা মনে করি ওই কারিকুলামটি সংশোধন হওয়া প্রয়োজন এবং বৈশ্বিক মান শুধু চিন্তা করলে হবে না, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও চিন্তা করতে হবে, সেটি বাংলাদেশের সাথে যায় কি না, সব কিছু চিন্তা করে একটি স্ট্যান্ডার্ড কারিকুলাম করতে হবে। এবং এই যে স্টেক হোল্ডারগুলো, এদেরকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, একসাথে কাজ করা যায়, ট্রেন করা যায়, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি এটি করতে পারলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সমস্যা সেটি উতরে যেতে পারবো। ভালোই করছে, দারুণভাবে করছে, বাট এখন তো অনেক স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার জন্য ট্রাফিক আসা দরকার, পুলিশ আসা দরকার থানায়, এই বিষয় নিয়ে আপনার? আচ্ছা, আমি যদি ক্লিয়ারলি বলি ভাই, যে আমরা মনে করি স্টুডেন্টরা দেশের প্রয়োজন রাস্তায় নেমেছিল, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ ধন্যবাদটুকু জানাই। বাট আমরা মনে করি স্টুডেন্টরা মাঠে থাকা বা রাস্তায় থাকা কখনো স্থিতিশীল অবস্থা রিপ্রেজেন্ট করে না, বরং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা তাদেরই সেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। স্টুডেন্টদেরকে পড়ার টেবিলেই থাকা উচিত। আমরা বিশ্বাস করি এবং আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্টরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে, এবং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা পুলিশ ফোর্স থেকে শুরু করে তাদের সেগুলোতে ফিরে আসতে হবে, এই দায়িত্ব পালন শুরু করতে হবে। এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্মের জন্য বলতে চাই, পুলিশকে না আসলে আমাদের প্রতিপক্ষ মনে করে দেখলে চলবে না। তারা কোনো কিছু স্বেচ্ছায় করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা একটি চাকরি করে, সে যদি ওই অর্ডারটা না মানে তার চাকরি চলে যাবে। এটা করেছে ওই ফ্যাসিস্ট সরকার, তার পতন হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকার যাদেরকে অর্ডার করেছে ওই হায়ার অথরিটিগুলো, তাদেরও পতন হবে। আমরা মনে করি যে তাদেরকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এখন সময় এসেছে তাদেরকে সহযোগিতা করার। তারাও আমাদের পরিবারের কেউ বা আমাদের আশেপাশের কারো পরিবারের কেউ, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে আপনাদের যে ইমেজটি চলে গিয়েছে সেটি আপনাদেরই কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, এবং পুলিশ, ছাত্র, মানুষ সবার একটা সমন্বয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।